একজন নামকরা চিত্রশিল্পী স্বামীকে গুলি করার পর থেকে একেবারে চুপ, পাথরের মতো। একটা কথাও বলেননি। কেন কেন এই অদ্ভুত নীরবতা? আজ আমরা অ্যালেক্স মাইকেলিডেসের বিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার দ্য সাইলেন্ট পেশেন্টের একটা সারসংক্ষেপ নিয়ে কথা বলবো। মানে এই সারসংক্ষেপ ধরে আমরা গভীরে যাব, দেখব শিল্পী অ্যালিসিয়া বেরেনসেনের চুপ করে থাকার আসল কারণটা কি, আর তার থেরাপিস্ট থিও ফ্যাবার তার ভূমিকাই বা কতটা জটিল এখানে। হ্যাঁ, গল্পটা তো শুরু হচ্ছে অ্যালিসিয়া বেরেনসেনকে দিয়ে। লন্ডনের একজন বেশ সফল চিত্রশিল্পী। তার স্বামী গ্যাব্রিয়েল, যিনি একজন ফ্যাশন ফটোগ্রাফার ছিলেন, তাকে খুন করার অভিযোগ অ্যালিসিয়ার উপর। আর ঘটনার পর থেকে একদম স্পিকটি নট। শুধু একটা মাত্র ছবি এঁকেছেন তিনি, অ্যালচিস্টিস নামে একটা সেলফ পোর্ট্রেট। বেশ রহস্যময়। অ্যালচেস্টিস মানে ওই গ্রিক মিথের চরিত্রটা, যিনি স্বামীর বদলে নিজের প্রাণ দিয়েছিলেন? একদম। এই নামের মধ্যেই হয়তো কিছু বলার চেষ্টা ছিল তার। এরপর অ্যালিসিয়াকে পাঠানো হয় দ্য গ্রোভ নামে একটা সিকিউর মেন্টাল হেলথ ইউনিটে। আর এখানেই এন্ট্রি নিচ্ছেন থিও ফ্যাবার, একজন ফোরেন্সিক সাইকোথেরাপিস্ট। থিওর নিজের জীবনেও কিন্তু অনেক জটিলতা ছিল, পারিবারিক সমস্যা, নিজেরও কিছু মানসিক টানাপোড়েন ছিল। কিন্তু অদ্ভুতভাবে উনি অ্যালিসিয়ার কেসটার প্রতি খুব আকৃষ্ট হলেন। মানে তার এমন একটা বিশ্বাস ছিল যে তিনিই পারবেন অ্যালিসিয়াকে কথা বলাতে। ঠিক। আর এই উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি দ্য গ্রোভে চাকরিটা নিলেন। কিন্তু প্রশ্নটা হলো, একজন থেরাপিস্টের এইরকম তীব্র আকর্ষণ, এটা কি শুধুই পেশাগত দায়িত্ববোধ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? ঠিক এই জায়গাটাতেই গল্পটা আরও গভীর হতে শুরু করে। থিও কিন্তু অ্যালিসিয়ার অতীত জানতে মরিয়া হয়ে ওঠেন। তার পরিবার, বন্ধু, কলিগস সবার সাথে কথা বলেন, সূত্র খোঁজার চেষ্টা করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রতা পেয়ে যান অ্যালিসিয়ার পার্সোনাল ডায়েরি থেকে। ওহ, ডায়েরি! তার মানে ভেতরের কথাগুলো জানার একটা পথ পাওয়া গেল? হ্যাঁ, একদম। ওই ডায়েরিটা যেন অ্যালিসিয়ার ভেতরের বন্ধ দরজাটা খুলে দেয়। জানা যায় ওর ছোটবেলার সাংঘাতিক ট্রমার কথা, মায়ের আত্মহত্যা, বাবার উদাসীনতা, অবহেলা। আর শিল্পের প্রতি ওর যে একটা নির্ভরতা তৈরি হয়েছিল, সেটাও স্পষ্ট হয়। ডায়েরিতে কি গ্যাব্রিয়েলের কথাও ছিল? মানে ওদের সম্পর্কের ব্যাপারে? অবশ্যই। গ্যাব্রিয়েলের প্রতি ওর গভীর ভালোবাসা যেমন ছিল, তেমনি শেষের দিকে একটা অজানা ভয় ওকে তাড়া করছিল। একজন স্টকার বা ছায়া মানুষের মতো কেউ, তার উল্লেখ আছে। তার মানে ডায়েরিটা শুধু ঘটনা নয়, অ্যালিসিয়ার মানসিক অবস্থার একটা ছবিও তুলে ধরছে। অতীতের ট্রমাগুলো কিভাবে ওকে প্রভাবিত করছিল। হয়তো নীরবতার পেছনেও এর একটা ভূমিকা ছিল। ঠিক তাই। এই সব জানার পর থিওর থেরাপি সেশনগুলো আরও নিবিড়ভাবে শুরু করেন। অনেক চেষ্টার পর অ্যালিসিয়া একটু একটু করে সাড়া দিতে শুরু করেন। একদিন একটা কাগজে লিখলেন, অ্যালসেস্টিস লাইড। অ্যালসেস্টিস লাইড? মানে অ্যালসেস্টিস মিথ্যে বলেছিল? তার মানে কি গ্যাব্রিয়েলের মৃত্যুটা কোনো মহৎ আত্মত্যাগ ছিল না, অন্য কিছু? এই প্রশ্নটাই আসল সত্যের দিকে নিয়ে যায়। ডায়েরির একদম শেষ অংশ আর ঘটনার পারিপার্শ্বিক তথ্য মিলিয়ে যখন জানা গেল ঘটনার রাতে একজন মুখোশ পরা লোক ওদের বাড়িতে ঢুকেছিল। আর সে গ্যাব্রিয়েলকে একটা ভয়ঙ্কর চয়েস দেয়, সে বাঁচবে নাকি অ্যালেসিয়া। কি সাংঘাতিক! গ্যাব্রিয়েল কি করল? গ্যাব্রিয়েল নিজেকেই বেছে নিল। ও নো! স্বামীর এই চরম বিশ্বাসঘাতকতা অ্যালিসিয়া নিশ্চয়ই সহ্য করতে পারেনি। একদমই না। গ্যাব্রিয়েলের এই স্বার্থপরতায় বিধ্বস্ত হয়ে অ্যালিসিয়া ওকে গুলি করে। ও নীরবতাটা যেন ওই আঘাতের পরের একটা গভীর স্তব্ধতা। কিন্তু মুখোশ পরা লোকটা কে ছিল? ওই স্টকার? এখানেই আসল ধাক্কাটা, গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ওই মুখোশধারী ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন থিও ফ্যাবার নিজে। কি বলছেন? থিও? তার মানে? হ্যাঁ, থিও আসলে জানতে পেরেছিল যে তার স্ত্রী ক্যাথির সাথে গ্যাব্রিয়েলের একটা অ্যাফেয়ার চলছে। প্রতিশোধ নিতেই সে ওই রাতে গ্যাব্রিয়েলের মুখোমুখি হয়েছিল। কিন্তু সে ভাবতেও পারেনি যে অ্যালিসিয়ার রাগের মাথায় সত্যি সত্যি গুলি করে দেবে। মাই গড! তার মানে অ্যালিসিয়া ওই নীরবতাটা অজান্তেই থিওকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিল? ঠিক তাই। যে থেরাপিস্ট অ্যালিসিয়াকে কথা বলাতে চেয়েছিল, অ্যালিসিয়ার নীরবতায় তাকে আড়াল করে রেখেছিল। এটা তো অবিশ্বাস্য। মানে যে রক্ষক সেই ভক্ষক। থেরাপিস্ট পেশেন্ট সম্পর্কের নৈতিকতা নিয়েই তো প্রশ্ন উঠে যায়।
তাহলে যখন থিও বুঝল যে সত্যটা ফাঁস হয়ে যেতে পারে, তখন সে ভয় পেয়ে যায় আর অ্যালিসিয়াকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার জন্য ওষুধের ওভারডোজ দেয়। কি সর্বনাশ! কিন্তু একজন নার্সের সন্দেহ হয়, আর অ্যালিসিয়া নিজেও একটা নোট রেখে গিয়েছিল ওর ডায়েরিতে, যেখানে লেখা ছিল যদি থিও এটা খুঁজে পায় তার মানে থিওই ওকে মারার চেষ্টা করেছে বা মেরে ফেলেছে। বাহ, তাহলে শেষ রক্ষা হলো না থিওর। না, থিও ধরা পড়ে যায়, গ্রেফতার হয়। আর অদ্ভুতভাবে গল্পের শেষে এসে থিও নিজেও কিন্তু নীরবতাকেই বেছে নেয়। মানে পুরো ব্যাপারটা চক্রাকারে ঘুরল। যা অ্যালিসিয়ার রহস্য ছিল সেটাই শেষে থিওর পরিণতি হয়ে দাঁড়াল। একদম। এই গল্পটা তাহলে শুধু একটা মার্ডার মিস্ট্রি বা মেন্টাল ইলনেসের গল্প নয়, এটা আসলে নীরবতার অনেকগুলো দিক তুলে ধরে। কখনো সেটা প্রতিবাদের ভাষা, কখনো অপরাধ ঢাকার কৌশল, আবার কখনো হয়তো গভীর যন্ত্রণার প্রকাশ। ঠিক, আর এর সাথে জড়িয়ে আছে ছোটবেলার মানসিক আঘাতের সুদূর প্রসারী প্রভাব, বিশ্বাসঘাতকতার মতো বিষয়ের বিধ্বংসী রূপ। ভালোবাসা, ঘৃণা, প্রতিশোধ, এই আবেগগুলো কিভাবে ভয়ঙ্করভাবে মিশে যেতে পারে সেটাও দেখায়। আর অবশ্যই থেরাপিস্ট আর রোগীর মধ্যেকার যে সূক্ষ্ম আর বিপজ্জনক সীমারেখা, সেটা এখানে একেবারে ভেঙে পড়েছে। হ্যাঁ, থিও তো অ্যালিসিয়াকে ভালো করতে এসে নিজেই ওর ট্র্যাজেডির কারণ হয়ে গেল। উপন্যাসটা খুব জোরালোভাবে দেখায় আমাদের অতীত কিভাবে বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আর সত্যকে লুকানোর চেষ্টা কিভাবে আরও বড় বিপদ ডেকে আনে। আর এই গ্রিক মেথ মানে আলস্টেসিসের রেফারেন্স, তার সাথে ফ্রয়েডিয়ান সাইকোলজির টাচ আর টান থ্রিলার, সব মিলিয়ে গল্পটা কিন্তু পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। একদম। শেষে এসে মনে হয় নীরবতা কি শুধু কথা না বলা, নাকি এর ভেতরেও অনেক অব্যক্ত কথা জমে থাকে। আর আমরা যাদের খুব বিশ্বাস করি তাদের বলা কথা বা দেখানোর সত্যিটাকেও কি মাঝে মাঝে একটু প্রশ্ন করা উচিত? এই প্রশ্নগুলোই বোধহয় এই উপন্যাসের আসল জায়গা। ঠিক, এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।